টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, অনেকদিন পরে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক ইমিগ্রেশন নয়, আমরা পার্সোনাল ইনজুরি নিয়ে কথা বলবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিনিয়তই রাস্তাঘাটে চলাচল করি, গাড়ি দুর্ঘটনা প্রতিনিয়তই হয়ে থাকে, কিন্তু তারপরেও হয়তো রাস্তায় চলতে যে আমরা আছাড় খাই, যেটা পিছলে পড়ে যায় যেটাকে আমরা বলি। আবার অনেক সময় কুকুরের কামড়ও অনেক সময় খাই, কিন্তু আমরা ইগনোর করে চলে আসি। কিন্তু এটা কি সত্যি যে ইগনোর করাটা ঠিক? কারণ এখানেও তো আমার অধিকার রয়ে গেছে। আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে গাড়ি দুর্ঘটনা থেকে কুকুরের কামড়, পার্সোনাল ইনজুরি মামলায় আপনার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কতটুকু আছে, এটুকুই আজকে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের যদি আজকের এই বিষয়ের উপরে যে কোনো ধরনের প্রশ্ন থাক না কেন, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন, আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, তবে আমাদের টিভিএন টেলিভিশনের আজকে নতুন মুখ, আপনার আমার খুবই পরিচিত মানুষ এবং পরিচিত মুখ, পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি থানান রিজভী ESQ। জনাব অ্যাটর্নি থানান রিজভী, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি এবং নিউ ইয়র্ক থেকে অনেক দূর থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা প্রায়শই ইগনোর করে থাকি, আমরা অবহেলা করে থাকি, অথচ এটির পেছনে আমরা অনেক কিছু পেতে পারি, আবার অনেক কিছু আমরা জানতেও পারি। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তবে এই বিষয়টি নিয়ে কথা বলার আগে দর্শকদের সাথে 1 মিনিটের মধ্যে আমি এই বিষয়টির গুরুত্বটা একটু তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, জীবন প্রতিদিনই আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে, কখনো তা অতীব আনন্দের, কখনো তা অতীব সুখের। আবার কিছু ঘটনা আছে যা এক মুহূর্তেই পুরো জীবনটাকে পাল্টে দেয়, যেমন একটি গাড়ি দুর্ঘটনা বা হঠাৎ পিছলে পড়ে যাওয়া কিংবা কারো কুকুরের আক্রমণ। এসব ঘটনা শুধু শরীরেই আঘাত করে না, বরং আঘাত করে মনে, স্বপ্নে এবং পরিবারের নিরাপত্তায়ও। অনেক সময় আমরা ভাবি আমার তো দোষ ছিল না, তবু আমার এই কষ্ট কেন? আর ঠিক সেই জায়গাতেই আইনের প্রয়োজন হয়, কারণ আইন শুধু অপরাধ আর শাস্তির কথা বলে না, আইন কথা বলে ন্যায় বিচারের, ক্ষতিপূরণের এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো সেই সব মানুষের হয়ে যারা এরকম ব্যথা নিয়ে নীরবে লড়াই করছেন, একরাশ হতাশা নিয়ে দিন রাত পার করছেন। তাই আমরা জানবো দুর্ঘটনার পর কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় বা নিতে হয়, কিভাবে আইন আপনার পাশে দাঁড়াতে পারে, আর কিভাবে একটি সঠিক আইনি পরামর্শ বদলে দিতে পারে আপনার জীবন, আপনার ভবিষ্যৎ। আর এইসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এমন একজন অভিজ্ঞ পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, যিনি আমাদেরকে খুব সহজ ভাষায় তুলে ধরবেন এরকম এক বা একাধিক ঘটনার এবং এক বা একাধিক মামলার জটিলতা, যেটি প্রথম থেকে শুরু করে চূড়ান্ত সমঝোতা পর্যন্ত পুরো প্রক্রিয়ার অন্তর্নিহিত আইনি ব্যাখ্যা। আর এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে আপনার অধিকার এবং সেই সব ভুল যেগুলো আপনার জন্য এড়িয়ে চলা জরুরি। তাই আজকের আলোচনা হয়তো আপনাকে কিংবা আপনার প্রিয় কাউকে, যিনি এই ধরনের দুঃখজনক ঘটনার শিকার হয়েছেন, তাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, কারণ ন্যায় বিচার পাওয়া এবং জানা প্রত্যেকের মৌলিক অধিকার। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল অনুষ্ঠান। গাড়ি দুর্ঘটনা থেকে কুকুরের কামড়, পিছলে পড়ে যাওয়া এবং পার্সোনাল ইনজুরি মামলায় আপনার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কতটুকু আছে।
অ্যাটর্নি থানন রেজভী, আমি আজকের বিষয়ের উপরে সামান্য একটু ভূমিকা দিয়েছি। আপনার কাছে প্রথমেই দুটো প্রশ্ন রাখতে চাই আপনার আলোচনার সুবিধার্থে। প্রথমেই আমি জানতে চাইব যে দুর্ঘটনার পরপরই, যে কোনো ধরনের দুর্ঘটনাই হোক না কেন, তার পরপরই একজন আহত মানুষকে প্রথমে যে কাজটি অবশ্যই করতে হবে সেটা কি? একজন অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি হিসেবে আপনার কাছে এই পরামর্শটি চাইবে। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোন ধরনের দুর্ঘটনাকে আইনের ভাষায় আমরা পার্সোনাল ইনজুরি কেস বলে বিবেচনা করব, একটি যদি বুঝিয়ে বলেন জনাব থানন রিজভী। Assalamu alaikum, আমার সব ভিউয়ার্সরা। রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস অপরচুনিটি, আমাকে এখানে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আগে আমি একটু আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। আমি ফার্স্ট কোশ্চেনটাকে অ্যান্সার দিব। জি। ফার্স্ট কোশ্চেনটা ছিল যে আমাদের কি করা উচিত আফটার এ কার অ্যাক্সিডেন্ট, কারেক্ট? জি। সো ভাইয়া, ইউ নো ভেরি ওয়েল দ্যাট আমাদের খালি তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। তা যেহেতু তুমি আমাকে ফার্স্ট কোশ্চেনটা করছো হচ্ছে গাড়ি রিলেটেড, সো আই এম গোনা লিটারালি গিভ ইউ a little bit of ব্যাকগ্রাউন্ড যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের কি করা উচিত। তুমি নেক্সট টাইম যদি আমাকে কোশ্চেন করো যে আমাদের ডগ বাইটে কি করা উচিত, ওটা আমি সেপারেট একটা অ্যান্সার দিব। স্লিপ এন্ড ফল একটা সেপারেট অ্যান্সার দিব। আবার যদি কনস্ট্রাকশন করতে গিয়ে যদি ব্যথা পাই, ওটা আমি একটা সেপারেট অ্যান্সার দিব। ওকে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর ফার্স্ট থিং রানা ভাই, হোয়াট ইউ শুড ডু ইজ আপনাদের পুলিশকে ডাকা উচিত। কারণ কি, নিউ ইয়র্ক সিটিতে একটা নতুন একটা ল করছে যে আপনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যদি ক্যাটাস্ট্রফিক ইনজুরি না হয় বা যদি একটু বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, তখন আর পুলিশ রিপোর্টটা করে না। রানা ভাই, দিস ইজ আ মেজর প্রবলেম। ইউ নো ওয়াই? তখন হবে কি যে আমাকে কেউ মারলেও, মানে গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট করে, যদি পুলিশ রিপোর্ট না হয়, তখন কিন্তু যে ড্রাইভারটা হিট করছে ওই ড্রাইভারটা কিন্তু একটা স্টোরি বানায় ফেলবে যে নো, ইট ওয়াজ নট মাই ফল্ট, আমার ফল্ট ছিল না, আরেকজনের ফল্ট ছিল। এই জন্য বলবো যে পুলিশ রিপোর্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন নিউ ইয়র্ক সিটিতে তুমি এখন বলবা যে হাউ ক্যান উই চেঞ্জ দ্য ল? সো উই ক্যানট চেঞ্জ দ্য ল যে এখন ওরা পুলিশ রিপোর্ট করে না, হ্যাঁ, পুলিশ এটা করবে না। তখন আমরা কি করতে পারি যে আমাদের একটা উইটনেস ইজ সো ইম্পর্টেন্ট। একটা উইটনেস থাকলে আমাদের জিনিসটা খুব স্মুথ হয়ে যায়। রানা ভাই, অন দ্য আদার হ্যান্ড, উইটনেস যদি তোমার ফ্যামিলি মেম্বার হয়, দ্যাটস এ প্রবলেম। সো রাদার ফ্যামিলি মেম্বার না হয়ে যদি একটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, যদি একটা ইনফরমেশন, ফোন নাম্বার, অ্যাটলিস্ট একটা ফোন নাম্বার, একটা পুরো নাম যদি রাখা যায়, তাহলে খুবই 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 ইজিয়ার হয়ে যায় আমাদের জন্য। Thirdly, of course, photographs. The more photos you take of the incident, হয়তো ওর গাড়ি বা আপনার গাড়ি, বেসিক্যালি ওর গাড়ির ফটোস গুলো থাকলে হচ্ছে বেস্ট। সো ওর গাড়ি যদি মানে ওই ড্রাইভারটা যদি ফটোস গুলো থাকে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। আচ্ছা, তাহলে তুমি কি ফার্স্ট আমরা কি করলাম? ফার্স্ট আমরা পুলিশ যদি না আসে, তাহলে আমরা পুলিশ রিপোর্ট ফাইল করবো, রাইট? পুলিশ ধরো ওরা আসছো না, হ্যাঁ, তো আমরা সেকেন্ড আমরা কি করছি, একটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস কে খুঁজলাম যে আমার ফ্যামিলি মেম্বার না, কিন্তু একটা উইটনেস যে হচ্ছে আরেকটা ড্রাইভার বা পাশে একজন যে চালাচ্ছিল, ওর একটা নাম্বার নিলাম। আর থার্ডলি হচ্ছে ফটোগ্রাফস, ভিডিওস। রানা ভাই, shall I move on to the next question? সেক্ষেত্রে আপনি যেগুলো বললেন, যে কয়েকটা কথা বললেন, এক্ষেত্রে পুলিশের সাথে সাথে আমরা দেখেছি অনেকে মেডিকেল রিপোর্টের বিষয়টা উপেক্ষা করেন, সেক্ষেত্রে এটা কতটা জরুরি? রানা ভাইয়া, সো আমি অফকোর্স when I was in a car accident, আমি একটা এক্সাম্পল দিই ছোট্ট, হ্যাঁ, যখন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকজন আমাকে মেরে দিয়েছে। তো আমাদের ইনজুরি অ্যাটর্নিদেরকেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ, জাজদেরকেও করে। সো আমি ব্যথা তো পাইছিলাম, অফকোর্স আমার এখানে এয়ারব্যাগ হতে আমার এখানে পুড়ে গেছিল একটু। সো আমি জাস্ট একটু চেক আপ করানোর জন্য আমি হসপিটালে গেছিলাম। পরে আমাকে একটা ইনজেকশন দিছিল ওরা, টু কাম মাইসেলফ, রাইট, যে তোমার অ্যাড্রিনালিনটা অনেক হাই হয়ে গেছিল। এখন যদি তোমার একদম যদি কোনো ব্যথা না পাও, তাহলে ভাই তুমি মেডিকেল রেকর্ড তুমি কি করবা? তোমার তো মেডিকেল রেকর্ড দরকার নেই, রাইট? বাট ইফ ইউ আর হার্ট, অফকোর্স ইজ ভাইটাল যে তুমি হসপিটাল যাও, হসপিটাল যে অ্যাটলিস্ট একটু চেক আপ করা। So yeah, ওই ক্ষেত্রে তো মেডিকেল রেকর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু রানা ভাই, তুমি আমাকে গাড়ির ক্ষেত্রে আমি আপনাকে যখন প্রশ্ন করেছিলাম শুধু গাড়ির কথা বলিনি, আমি বলেছিলাম দুর্ঘটনার পরপরই। তার মানে এক্ষেত্রে আপনি গাড়িরটা বললেন, এখন কুকুরে কামড় দিলে বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কারোর বাসার সামনে হয়তো বরফ জমা ছিল বা যে কোনো কারণে আমি স্লিপ অ্যান্ড ফল, যেটাকে বা আমরা আছাড় খেয়ে পড়ে যাওয়া যেটা বলি, সেক্ষেত্রে কি ধরনের কনসিকুয়েন্সেস হয় সেটি যদি একটু বলেন। হ্যাঁ রানা ভাই, সো on a slip and fall, right? ওখানে তো তুমি পুলিশ ডাকার কিছু নাই, তুমি এখানে পুলিশকে কিভাবে ডাকবে? ওই ক্ষেত্রে yes, you definitely need
মেডিকেল রেকর্ডস, Right. কারণ মেডিকেল রেকর্ডসে আমাদের প্রুফটা করব যে ইয়েস আই ফেল দ্যার, আমি এখানে পড়ছি, এটা আমার মেডিকেল রেকর্ড দিয়ে আমি প্রুফ করতে পারবো আমার অ্যাড্রেস বা কিভাবে ইনসিডেন্ট হয়েছে। পুলিশ রিপোর্টের জায়গা স্লিপ এন্ড ফলের ক্ষেত্রে তখন তোমার ইটস ভেরি ইম্পর্টেন্ট, তখন তোমার এটা ডেফিনেটলি তোমার পুলিশ রিপোর্ট, তখন একটা মেডিকেল রেকর্ড ইজ গোনা বি ভেরি ইম্পর্টেন্ট। আর কুকুর কামড়, হ্যাঁ ভাইয়া কুকুর কামড় তো তোমার ইয়েস, কুকুর কামড়ের পরেও যদি তুমি ডাক্তারের কাছে যাও, তুমি যদি ওখানে তো চেক আপের জন্য বেশি দরকার, কিন্তু when it comes to liability, হ্যাঁ লাইবিলিটি প্রুফ করার জন্য আমাদের স্লিপ এন্ড ফলে মেডিকেল রেকর্ডটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো গাড়ির ক্ষেত্রে আমি বলবো ইফ ইউ আর নট হার্ট দরকার নেই। অন এ ডগ বাইটের কেসটা রানা ভাইয়া, ডগ বাইটের কেসে আমি কেন ওদেরকে ডাক্তারের কাছে যেতে বলি, এখানে একটা মেডিকেল রেকর্ডের জন্য, এখানে একটা ডিফারেন্ট রিজন আছে। কারণ হচ্ছে আমি হচ্ছে আপনাদের বাঙালিদের অ্যাটর্নি, রাইট? আমি চাবো আমার বাঙালিরা কিভাবে সবচেয়ে সুন্দর থাকে, রাইট? এটা সুন্দর থাকার মধ্যে কি অনেক কুকুরের না কোনো রেবিস শট দেওয়া থাকে না। হ্যাঁ, সো এর জন্য আমি বলি যে কুকুর কামড় পর অবশ্যই হসপিটালে যেতে, দ্য অনলি রিজন ইজ যেন আপনাদের রেবিস শটটা যেন চেক করে। তাহলে হবে কি, আমাদের যেমন কুকুর কামড় দিলে আমরা হসপিটালে যাই, হ্যাঁ হসপিটাল করে কি ওরা আপনার অ্যানিমাল ডিপার্টমেন্ট থেকে ওরা নোটিশ পাঠায়, তখন ওই নোটিশ থেকে ওরা বের করতে পারে যে ওই কুকুরটা রেবিস শট দেওয়া ছিল নাকি। যদি রেবিস শট না দেওয়া থাকে তাহলে তো আমার ক্লায়েন্টের প্রায় 13টা 12টা 14টা ইনজেকশন নিতে হবে, আর যদি রেবিস শটটা দেওয়া থাকে তাহলে আমার ক্লায়েন্টের কিন্তু একটা দুইটা শট দিলেই ডান। সো এই জন্য ডিপেন্ডস, এভরি কোয়েশ্চেন ডিপেন্ডস, যে মেডিকেল রেকর্ড ফার্স্ট থিং, স্লিপ এন্ড ফলের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যদি গাড়িতে ব্যথা পান তাহলে অফকোর্স, আর হচ্ছে ডগ বাইটে রেবিস শটটার জন্য বেশি ইম্পর্টেন্ট রাদার দেন অ্যাকচুয়াল আমার মেডিকেল রেকর্ডটা থেকে। তো এক্ষেত্রে অনেকে আমাদের নির্মাণ শ্রমিক আছেন, বিল্ডিংয়ে কাজ করেন, সেখানে যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রেও কি এই আপনি যা বললেন এগুলোর মধ্যেই সীমাবদ্ধ, না সেক্ষেত্রে আলাদা কিছু করার আছে? আমি একটু বলি যে রানা ভাইয়া, যেগুলো হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যে ব্যথাগুলো, হ্যাঁ এখানে নো ম্যাটার হোয়াট they have to go to the doctor, because our construction case গুলো হচ্ছে very very like catastrophic injuries, তাই না? যে কারো হাত ভেঙে গেছে বা একটা মেজর ব্যথা পাইছে, yes, তখন ওই ক্ষেত্রে আমার পুলিশ রিপোর্টটা is very 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 important in a construction industry। আমরা কি বলি রানা ভাই, it's a section 240 case, labor law। So হ্যাঁ, তোমার কনস্ট্রাকশনের কেসের ক্ষেত্রে তোমার doctor report is any kind of injury case, ভাইয়া at the end of the day এটা আমার personal injury case, তাই না? আমার ইনজুরিজ গুলো আমি কিভাবে প্রুফ করব? উইথ মেডিকেল রেকর্ডস। আচ্ছা, আর রানা ভাই, দ্য স্পেসিফিক কোশ্চেন তুমি যেটা জিজ্ঞেস করছো, ইনিশিয়াল যে মেডিকেল রেকর্ডটার কথা বলছি আমরা, ইআর ডিপার্টমেন্টের, রাইট? ইআর ডিপার্টমেন্টের হচ্ছে চেকআপের জন্য কুকুরের কামড়, যে গাড়ির ক্ষেত্রে, আর স্লিপ এন্ড ফলে ভেরি ইম্পর্টেন্ট, আর কুকুরের ক্ষেত্রে হচ্ছে রেবিস শটটা। আর এই যে কর্মস্থলে যদি ব্যথা পায় তাহলে তবে ওরা অটোমেটিকলি ওরা মোস্ট অফ দ্য টাইম ওরা যায়, কারণ হচ্ছে ব্যথাগুলো একটু বেশি থাকে। অনেক ধন্যবাদ। অনেকগুলো অ্যাক্সিডেন্টের কথা আমরা বললাম এবং কি রেমেডি হতে পারে, কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেগুলো আপনি বললেন, এবং আমাদের আলোচনার বিষয়ে আমরা বলেছি ক্ষতিপূরণ পাওয়ার কথাটাও বলেছি, মামলায় ক্ষতিপূরণের বিষয়টাও আমরা বলেছি। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইব যে কারো দোষে আহত হলে ক্ষতিপূরণ পাওয়ার যে আইনি যে ভিত্তি সেটা কিভাবে নির্ধারিত হয়? কারণ একজন আইন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এই প্রশ্নটি বোধহয় জানাটা আমাদের জন্য খুবই জরুরি। রাইট ভাইয়া, ডিপেন্ডস अगेन, তাই না? ডিপেন্ডস কিভাবে ডিপেন্ড করবে? গাড়ির ক্ষেত্রে আমাদের সিরিয়াস ইনজুরি থ্রেশহোল্ড আছে, ইন্স্যুরেন্স ল 5102D, হ্যাঁ, যে 7টা ক্যাটাগরি আছে, ওই 7টা ক্যাটাগরির মধ্যে তুমি যদি ভাইয়া না পড়ো তাহলে তোমাকে গাড়ির ক্ষেত্রে কোনো কেস নাই। আচ্ছা, ওকে, এটা গেল। আমি যদি এখন 7টা যদি আমি তোমাকে ডিটেইলে বলতে চাই তাহলে ইটস গোনা টেক সো লং, আমি এখন এই ডিটেইলসে যাব না। আমি জাস্ট বললাম যে 7টা ক্যাটাগরির মধ্যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টের কেসের ইনজুরিগুলো আমাদের পড়তে হয়। কনস্ট্রাকশনের যে ব্যথাটা রানা ভাইয়া, এটা হচ্ছে তোমার সেকশন লেবার ল, হ্যাঁ, সেকশন 240 আর সেকশন 244 এটা গভর্ন করে। হ্যাঁ, কুকুরের কামড়ের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট রানা ভাইয়া। কুকুর কামড়টা কি হয়? কুকুর কামড়ে যে ধরো তোমার কোথায় কামড় দিছে, তোমার গালে কামড় দিছে নাকি না তোমার এমন একটা বডি পার্টে কামড় দিছে যে তোমার বডিতে তোমার জীবনে দেখাও যাবে না বডি পার্টে যেই জায়গায় কামড় দিছে। আবার যদি তুমি মনে করো যে না আমার ঘাড়ে কামড় দিছে বা তোমার হাতে কামড় দিছে, এগুলো তো তোমার রেগুলার দেখা যায়।
তো এগুলোর কেসের ভ্যালুগুলো একটু বেশি হয়, যেগুলো তোমার ভিজিবল। অন দ্য আদার হ্যান্ড কয়টা স্টিচেস লাগছে, তারপর কি কোনো নিউরোপ্যাথি হয়েছে নাকি, তোমার নিউরোলজিক্যাল কোনো ইস্যু হয়েছে নাকি কুকুর কামড়ের জন্য, এইগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে আবার 6 months ওয়েট করতে হয় রানা ব্যাস। বিফোর উই সেটল আ কেস, ডগ বাইট কেস, উই হ্যাভ টু ওয়েট ফর 6 months জাস্ট টু সি হাউ দ্য স্কার টার্নস আউট, যে স্কারটা 6 মাস পর কিরকম দেখতে, ওইটার উপরে আমার মেইনলি কেসটা। আর ভাইয়া স্লিপ এন্ড ফল is a different one. Slip and fall হচ্ছে তোমার পিওর নেগলিজেন্স স্টোর, ওইখানে তোমার কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো, কিন্তু লায়াবিলিটিটা প্রুফ করা রানা ভাই ইজ ভেরি ডিফিকাল্ট অন স্লিপ এন্ড ফল কেস। কারণ হ্যাঁ, সেক্ষেত্রে যেটা বললেন যে স্লিপ অ্যান্ড ফল, আমি পড়ে গেলাম, আমার হয়তো ফিঙ্গার ফ্র্যাকচার হয়ে গেল বা বড় ধরনের একটা ফ্র্যাকচার হয়ে গেল, সেক্ষেত্রে হ্যাঁ ভাইয়া ওই যে ফ্র্যাকচার হলে তো তোমার there is no law that governs slip and fall. হ্যাঁ, ইটস পিওর নেগলিজেন্স, মানে যে তোমার হচ্ছে কোনো সবগুলোই নেগলিজেন্স, তোমার গাড়ির কামড়ও নেগলিজেন্স, কুকুরের কামড়ও নেগলিজেন্স, তোমার লেবার ল যে কনস্ট্রাকশন ব্যথা পাইছে ওইটাও নেগলিজেন্স। কিন্তু ভাই স্লিপ এন্ড ফলে কোনো স্পেসিফিক ল নাই যেটা গভর্ন করে হচ্ছে আমাদের টর্টের আন্ডারে। তো স্লিপ এন্ড ফল ইজ আ মোর অফ তুমি যদি লাইবিলিটি প্রুফ করতে পারো তাহলে ইউ উইন। তা আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যেয়ে আমি পড়ে গেলাম, আছাড় খেলাম, ফিমার ফ্র্যাকচার হলো বা অন্য কোনো ফ্র্যাকচার হয়ে গেল, বড় ধরনের আঘাত আমি পেলাম, দীর্ঘদিন চিকিৎসা নিতে হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে আমি কার বিরুদ্ধে মামলা করব, কোথায় মামলা করব? ভাইয়া এক্সেলেন্ট কোশ্চেন রানা ভাইয়া। এটা যদি সিটির প্রপার্টি হয়, সিটির এগেইনস্টে কেস করব। আচ্ছা, ওকে, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রসিজার। ওটা নিয়ে তুমি যদি আজকে আমাকে সিটির এগেইনস্টে কোশ্চেন করো, এটা আমি সারা দিন আজকে আমরা কথা বলতে পারবো। তো আজকে আমাকে সিটির এগেইনস্টের বিরুদ্ধে কোশ্চেন গুলো করো না, কারণ অনেক ডিটেইলে যেতে হবে। তোমার বাসার সামনে হইলে ভাইয়া তোমার এগেইনস্টে। আচ্ছা, তারপর হচ্ছে যদি কোনো একটা কমার্শিয়াল বিল্ডিং হয়, কমার্শিয়াল বিল্ডিং এর যেই কম্পিটিটর নামে, কর্পোরেশনের নামে, ওর বিরুদ্ধে। বা যদি ভাইয়া টেনেন্ট, তুমি ধরো তোমার বাসা তুমি টেনেন্টকে ভাড়া দিছো, এখন টেনেন্টের রেসপন্সিবিলিটি ছিল হচ্ছে তোমার স্নোটা পরিষ্কার করা, কিন্তু টেনেন্ট স্নো পরিষ্কার করে নাই, তারপরে তোমার কি হয়েছে, তুমি পরে ব্যথা পাইছো ভাইয়া। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু টেনেন্টের এগেইনস্টে সু করবো না, আমরা সু করবো হচ্ছে ল্যান্ডলর্ডের এগেইনস্টে। আচ্ছা, সো বেসিক্যালি ল্যান্ডলর্ডের এগেইনস্টে আমাদের সুটা হয়। টেনেন্টের যদি ফল থাকে এট দ্য এন্ড অফ দ্য ডে, যদি আরেকটা সিনারিও ভাইয়া, যদি টেনেন্টের কুকুর কামড় দিচ্ছে, এখন ল্যান্ডলর্ড বলে যে আমি তো এখানে কিছু করিই নাই, কিন্তু ভাইয়া একটা নতুন একটা ল বের হয়েছে ফ্ল্যান্ডার্স, যেটা আমাদের জন্য খুব ইজি করে দিচ্ছে কুকুর কামড় কেসগুলো জিতার জন্য তোমার ল্যান্ডলর্ডের এগেইনস্টে। আচ্ছা, তো যদি আমি থ্রেশহোল্ডটা নেমে গেছে, তো যদি আমি এগুলো কোনোটাই হলো না, মার্কেটের কাছেও পড়লাম না, রাস্তায়ও পড়লাম না, কোনো বাড়ির সামনেও পড়লাম না, আমি পার্কে ব্যায়াম করতে গেছি, হাঁটতে গেছি, সেখানে যে যদি আমি পড়ি, তাহলে সেক্ষেত্রে আমি কার বিরুদ্ধে করব? সিটি, সেটাও সিটির মধ্যে চলে আসছে, মিউনিসিপ্যালিটি। আচ্ছা, তা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে, তো এক্ষেত্রে আপনি যেহেতু পার্সোনাল ইনজুরি একজন অ্যাটর্নি, অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টিও আপনার কাছে আমরা একটু জানতে চাইবো, যে অনেক সময় নো ফল্ট ইন্স্যুরেন্স শুনলে অনেকেই ভাবে যে সব খরচ তো ইন্স্যুরেন্সই দেবে, এই ধারণাটা কি ভুল নাকি সঠিক? এক্সেলেন্ট ভাইয়া, নিউ ইয়র্ক স্টেট হচ্ছে, আমি নিউ ইয়র্ক স্টেট অ্যাটর্নি, রাইট? আমি সব স্টেটে কি একটু জানি, কিন্তু আমি হচ্ছে অ্যাডমিটেড ইন নিউ ইয়র্ক স্টেট, আমি নিউ ইয়র্ক স্টেট এটা বলবো আগে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নো ফল্ট মানে কি রানা ভাইয়া? নো ফল্ট মানে হচ্ছে নিউ ইয়র্ক স্টেট ইজ এ নো ফল্ট স্টেট। দ্যাট মিনস দ্য কার ইউ আর ইন দে পেজ ফর এ মেডিকেল বিলস। আমি একটু বাংলা বলি, আপনি যে গাড়িতে, যে ধরেন আপনি ছিলেন গাড়ি একটা প্যাসেঞ্জার, থানন আর রানা ভাইয়া ইন এ কার, রাইট? রানা ভাইয়া ইজ দ্য ড্রাইভার, থানন ইজ দ্য প্যাসেঞ্জার, ওকে? এখন রানা ভাইয়াকে হিট করছে হচ্ছে আমাদের পারভেজ ভাইয়া, আরেকজন, হ্যাঁ, রিয়ার এন্ড করছে পিছন দিয়ে। সেই ক্ষেত্রে রানা ভাইয়ার ইন্স্যুরেন্স কোম্পানি ইজ গোনা পে আমার মেডিকেল বিলস, তোমার মেডিকেল বিল ভাইয়া। কিন্তু পারভেজ ভাই যে গাড়ি তোমাকে হিট করছে, ওরা কিন্তু তোমার মেডিকেল বিল গুলো পে করবে না, পে করবে যে তুমি যে গাড়িতে ছিলা সেই গাড়ি তোমার মেডিকেল বিল পে করবে। দ্যাট মিনস নো ফল্ট। কিন্তু এখানে একটা রানা ভাই একটা কাজ আছে, একটা কথা আছে, তোমার ইন্স্যুরেন্স কোম্পানি যদি ইফ দে পে $5,000 ফর এক্সাম্পল ফর মেডিকেল বিলস, রাইট? ফর $5,000 ওই ড্রাইভারের এগেইনস্টে আমি $30,000 আমি নিতে পারবো, $50,000 নিতে পারবো, $40,000 নিতে পারবো, ওকে? সো ক্লায়েন্টরা মনে করে কি, ও মাই গড, থানন ভাই তাহলে তো আমারই মেডিকেল বিল, আমার ইন্স্যুরেন্স কোম্পানি তো মেডিকেল বিল পে করছে, ওই ইন্স্যুরেন্স কোম্পানি কি পে করলো? তখন আমি ওদেরকে বুঝাই যে নিউ ইয়র্ক স্টেট ইজ এ নো ফল্ট স্টেট, সিন্স ইউ আর হার্ট, তোমার মেডিকেল বিলগুলো তোমার ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, কিন্তু তোমার ইন্স্যুরেন্স কোম্পানি এই যে যতটুকু পে করছে এটা সাবরোগেট করবে যে গাড়ি তোমাকে হিট করছে। রানা ভাইয়া, ইনিশিয়ালি কিন্তু তোমার মেডিকেল বিলগুলো পে করলো তোমার ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কি করলো, পরে সাবরোগেট করে ফেললো ওই টাকাটা যে গাড়িটা তোমাকে হিট করছে।
তো তোমার জন্য পেইন এন্ড সাফারিং জন্য পে করতেছে, যেটা হচ্ছে পার্সোনাল ইনজুরি, যেটা কেস আমরা লিটারালি বলি, আবার নো ফল্ট বেনিফিটস এর জন্য পে করতেছে। দুইটাই ওই ড্রাইভারটাই এট দ্য এন্ড অফ দ্য ডে পে করতেছে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে তাহলে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, যেহেতু Sure. আমরা মামলার ক্ষতিপূরণের কথা বলছি এবং ইন্স্যুরেন্স নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে এক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি তো আমরা একটা সাধারণভাবে আমরা দেখে থাকি যে ভিকটিম যিনি থাকেন তাকে সাধারণত কিভাবে ক্ষতিপূরণটা কম দেওয়া যায় বা না দিয়ে পারা যায় এমন চেষ্টা করে থাকে। এক্ষেত্রে একজন আপনি এই ইনজুরি অ্যাটর্নি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি পরামর্শ দিলে যাতে আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি এই ধরনের মামলা যদি আমরা করে থাকি আমাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় বা কম দিতে না পারে বা ঠকাতে না পারে। ভাইয়া কিছু I'm not going to name the insurance companies, okay? কিছু ইন্স্যুরেন্স কোম্পানি কি করা শুরু করছে, ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সাথে সাথে বলবে কি, থানন এই যে তোমাকে $2000 দিচ্ছি, কেস এটা সেটেল করো। আচ্ছা। তো ভাইয়া তোমার একটা হাত ভাঙছে, হ্যাঁ, হাত ভাঙার পর কি হলো, তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি $2000 দিতেছে, তুমি বলছো আরে আমি তো বেশি মনে ব্যথা পাই নাই, কারণ ইনিশিয়ালি হয়েছে আমি $2000 আমি নিয়ে নিই। তো ভাই দিস ইজ রং। নেভার সাইন এনি ডকুমেন্ট। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সাথে যদি কোনো ডকুমেন্ট পাঠায়, নেভার সাইন দিস। কারণ সাইন করলে কি হবে যে তখন আমাদের এরকম অনেক কেসেস রান হবে যে অলরেডি ওটা সাইন করে ফেলছে, সাইন করার পর এখন আমাদের কাছে আসছে যে আল্লাহ আমি তো মনে করছি আমি ব্যথা পাই নাই, কিন্তু আমার 1 সপ্তাহ পর হয়ে গেছে, আমার এখন ব্যথা যাচ্ছে না, তো এখন আমি কি করতে পারি? তখন আমি বলি যে ভাইয়া তুমি তো রিলিজটা সাইন করছো, দ্যাট ওয়াজ ইউর মিস্টেক, বাট আমি তাও সু করবো। আচ্ছা, এটা একটা সিনারিও গেল রানা ভাইয়া। আর হচ্ছে দিস আর মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানিজ, রাইট? সো আমাদের ফার্মে ধরো 2000 ক্লায়েন্টস, রাইট? সো 2000 টা ক্লায়েন্টের সাথে কিন্তু আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ফাইট করতেছি। আমরা যতটাই গুড লয়ার্স, ওরা ইকুয়ালি সেম লয়ারদেরকে হায়ার করবে আমাদের সাথে ডিফেন্ড করার জন্য। ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাঁ ওরা পে করবে ভাইয়া, দে ক্যান পে বাট দে উইল ফাইট, কারণ ওরাও এরকম আমাদের মতো লয়ার, বড় বড় লয়ার হায়ার করবে, আমরা ওদের সাথে ফাইট করবো। এই ব্যাক এন্ড ফোর্থ করতে করতে একটা মিউচুয়াল একটা আমরা এগ্রিমেন্টে আসি যে ঠিক আছে এই অ্যামাউন্টটা হইলে আই থিঙ্ক তোমার ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাপি, আমার ক্লায়েন্টও হ্যাপি। সো এটা তো ওদের দিস আর মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানিজ রান আবে, সো দে উইল ট্রাই টু ফাইট আচ্ছা, টিল লাস্ট ব্রেথ। তারপরে সেক্ষেত্রে পিটিশনার এবং প্লেন্টিফ দুজনের ক্ষেত্রে দুজনের অ্যাটর্নিরাই মিলে একটা সমঝোতায় নিয়ে আসবে যদি আমার ক্লায়েন্ট অ্যাজ লং অ্যাজ হি অর শি ইজ হ্যাপি। যদি ভাইয়া হ্যাপি না হয় তখন আমরা ট্রায়ালে যাব। আচ্ছা, যদি আমি সমঝোতায় না আসে তখন ট্রায়ালে যে আমার সর্বোচ্চ ক্ষতিপূরণটা নেওয়ার চেষ্টা করা, তাই তো? কারেক্ট। তখন হয় কি ভাইয়া, আমাদের একটা রিস্ক থাকে, আবার ইন্স্যুরেন্স কোম্পানির একটা রিস্ক থাকে। আমার রিস্কটা কি, জুরি হয়তো বলতে পারে আরে নো তানন ইওর ক্লায়েন্ট বেয়ারলি গট হার্ট, কোনো ব্যথাটাতে পাই নাই, $10,000 দিলাম। আমাকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি 100,000 অফার করছিল। আচ্ছা, তো জুরি আমাকে কি অ্যাওয়ার্ড করলো, মাত্র $10,000। অন দ্য আদার হ্যান্ড আমি চাইছিলাম সেটেল করার জন্য 100,000, আমাকে অফার করছিল হচ্ছে 10,000। জুরি ওকে আমার ক্লায়েন্টকে প্লেন্টিফকে অ্যাওয়ার্ড করছে $1 million। আচ্ছা, তো এই রিস্কটা হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি নিতে চায় না, আমরাও নিতে চাই না। সো আমাদের যদি ভাইয়া 2000 ক্লায়েন্টস থাকে ফার্মে, একটা বা দুইটা বা তিনটা কেস যায় ট্রায়ালে বছরে। বছরে ধরো 400-500 কেস সেটেল হয়, কিন্তু ট্রায়ালে যায় ভাই একটা দুইটা ম্যাক্সিমাম। সব ইন্স্যুরেন্স কোম্পানি সেটেল করে ফেলবে, নাহলে আমরা সেটেল করে ফেলবো, বা ক্লায়েন্ট একটা সেটেলমেন্ট করে ফেলবে, সো এট দ্য এন্ড অফ দ্য ডে একটা সেটেল হয়ে যাবে ভাইয়া। কারণ সেটাই উত্তম পন্থা, কারণ তা না হলে ট্রায়ালে গেলে দুজনের জন্যই তো একটা সময়ের তো ব্যাপার আছেই, অর্থ করি আরও বেশি খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি বা যিনি মামলা করছেন দুইজনেরই যে কোনো একজন ঠকে যাবেন। সুতরাং আগে থেকে কম্প্রোমাইজ করে যদি সমঝোতার মাধ্যমে একটা কিছু করা যায় সেটাই বোধহয় ভালো। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে সিরিয়াস ইনজুরি যে থ্রেশহোল্ড একটা বিষয় আছে, সিরিয়াস ইনজুরি থ্রেশহোল্ড আসলে সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে, একটা বাস্তব উদাহরণ কিন্তু আপনার কাছ থেকে চাইবো ভাইয়া। ইয়েস, আমি একদম ভার্বেটাম বলবো। হ্যাঁ, যে কি হয় ভাইয়া, এক হচ্ছে ডেথ, একটা মারা গেল, ডিসমেম্বারমেন্ট ভাইয়া, ধরো তোমার পাটা তুমি হারায় ফেলছো, সিগনিফিকেন্ট ডিসফিগারমেন্ট, মানে তোমার ধরো এমন ভাবে তোমার হাতে তুমি এমন ভাবে ব্যথা পাইছো যেটা সারা জীবনের জন্য তোমার বাঁকা হয়ে গেছে। আচ্ছা, যে কোনো রকমের ফ্র্যাকচার, লস অফ ফিটাস, এটা হচ্ছে কারো কেউ যদি প্রেগনেন্ট হয়, বেবিটা যদি মারা যায়,
আচ্ছা, তোমার পার্মানেন্ট লস অফ ইউজ এন্ড বডি অফ অ্যান অর্গান, মানে তোমার একটা পার্মানেন্ট বডি পার্ট তুমি হারায় ফেলছো, সারা জীবনের জন্য এটা কাজ করবে না। সিগনিফিকেন্ট লিমিটেশন অফ বডি অফ ইউজ, হ্যাঁ এটা ভাইয়া কি যে তুমি ধরো কাজ করতে পারো না তোমার হাত ব্যথার জন্য। আর লাস্ট একটা যে ক্রাইটেরিয়া 9180, সেটা হচ্ছে 90 ডেজ তুমি তোমার ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলা, তুমি ধরো তুমি ফুটবল খেলতে পারো চাও, তুমি বেবিদের সাথে বাচ্চাদের সাথে তোমার ঘুরতে যেতে চাও, তুমি ধরো ফ্যামিলি মেম্বারের সাথে তুমি ভ্যাকেশনে যেতে চাও, এগুলো তুমি করতে পারো না। আচ্ছা, এই হচ্ছে 7টা ক্যাটাগরি। আচ্ছা। তো এক্ষেত্রে আপনার কাছে আমি আমি যেটা বললাম যে থ্রেশহোল্ডের কথা বললেন যে হারিয়ে একটা কিছু ক্ষতি হয়ে যাওয়া, অনেকেই বলেন বা মনে করে থাকেন যে আমার তো অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমার তো হাড় ভাঙে নাই, সুতরাং ধরলাম হাড় অ্যাক্সিডেন্টের এই একটাই বিষয় দিয়ে উদাহরণ দিতি যে আমার তো হাড় ভাঙে নেই সুতরাং মামলা হয় না, এরকম চিন্তা ভাবনা করে থাকে। এই ধারণাটা কতটুকু সত্যি বা কতটুকু ভুল? ভাইয়া এই যে আমি লাস্টে এটা পুরোপুরি ভুল, লাস্টে দুটো ক্যাটাগরি আমি কি দিছি, লাস্টে দুটো ক্যাটাগরিতে কোনো ফ্র্যাকচার নাই, কোনো লস অফ ফিটাস নাই, কোনো ডেথ নাই, কোনো তোমার কোনো ডিসফিগারমেন্ট নাই। কি আছে ভাইয়া 90 ডেজ তুমি কাজ করতে পারো নাই, তাহলেই তো হইলো 90 ডেজ। তোমার যে রেঞ্জ অফ মোশন লস, হ্যাঁ তোমার যে রেঞ্জ অফ তোমার যে পা হাত তুমি যে নড়াতে পারো, পা যে নড়াতে পারো, তুমি তোমার এই নড়ানো তোমার তো কষ্ট, তবে এগুলো তো তোমার কোনো ফ্র্যাকচার লাগে না, তাই না? এগুলো তো কোনো ফ্র্যাকচার, বাট স্টিল this is your valid injury, so you should be fairly compensated for this. আচ্ছা, তো যদি আমরা ধরলাম যে অ্যাক্সিডেন্ট হলো, চিকিৎসা শুরু করতে দেরি হলো বা মাঝখানে যদি আমরা গ্যাপ থাকে, সেক্ষেত্রে আবার সেই ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে আসছে যে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কিভাবে ব্যবহার করে যদি আমার দেরি হয় বা মাঝখানে গ্যাপ থাকে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি কি ধরনের ব্যবহারটা করে থাকে আমাদের সাথে? Rana Bhai, excellent question. Excellent. So Bhaiya, আবার আমরা কিন্তু এখন খালি কুকুর কামড়, সরি গাড়ি অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলতেছি, আমরা কিন্তু প্রতিটা ল ডিফারেন্ট। আমরা খালি এখন গাড়ি অ্যাক্সিডেন্ট বলতেছি। গাড়ি অ্যাক্সিডেন্ট ভাইয়া there is a application called no fault application. Okay, যেটা তোমার own insurance কোম্পানির সাথে ফাইল করতে হয় রানা ভাইয়া, and that has to be done by 30 days. আচ্ছা, সিম্পল। প্রথম 30 দিন অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমার ওই অ্যাপ্লিকেশনটা ফাইল করতে হবে, otherwise insurance company has all the leverage যে ওরা বলবে যে আমরা তোমার কোনো মেডিকেল বিল পে করবো না। আচ্ছা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইয়া। ইন্স্যুরেন্স গ্যাপ আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বাংলাদেশে যায় 1 মাসের জন্য 2 মাসের জন্য, তখন আমি কি বলি যে তোমরা বাংলাদেশে গেলে তোমরা একটা ডাক্তার যে পার্টটা তোমার বডি পার্টে ব্যথা, ওই বডি পার্টের জন্য তুমি একটু ট্রিটমেন্ট করে বাংলাদেশে, ওইটা মেডিকেল রেকর্ডটা তুমি আমার ইংলিশে নিয়ে আসবা। তাহলে আমার যখন আমি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে নেগোশিয়েট করি তখন তোকে বলি যে দেখো ইয়েস মাই ক্লায়েন্ট there is a gap in treatment তোমার ফাইলে, বাট here is the reason যে আমার ক্লায়েন্ট গেছিল বাংলাদেশে যাওয়ার পরে যে ও ডাক্তারের কাছে গেছিল, এই যে তোমার মেডিকেল রেকর্ড। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনি মানে আপনার পরামর্শ থাকে এই যে মাঝখানের যে সময়টা গ্যাপটা কমানোর জন্য যেখানেই যাক না কেন সেখানে একজন ডাক্তারের রিপোর্টটা নিয়ে আসে। তা আপনি 30 দিনের কথা বললেন, অনেক সময় আমরা জানি 90 ডেজ বা 180 ডেজ এরকম দিনের একটা নিয়ম কেন গুরুত্বপূর্ণ, আর মানুষ কিভাবে অজান্তেই এই শর্তগুলো মিস করে, এক্ষেত্রে আপনার পরামর্শ কি? ভাইয়া এরকম অনেক কেস পাইছি আমি আগে, কয়েকদিন আগেও পাইছি যে ভাইয়া যে আগে যে অ্যাটর্নির কাছে ছিল সেই অ্যাটর্নিটা 30 ডেজ এর মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানিতে ওই যে নো ফল অ্যাপ্লিকেশনটা ফাইল করে নেয়। আচ্ছা, তারপরে কি হয়েছে ভাইয়া, ওরা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছে কারণ ওরা অ্যাকচুয়ালি ইনজুর্ড ছিল, হ্যাঁ তারপর আমি কেসটা সেটেল করছি, কিন্তু সেটেল করার পর ওদের যে পোর্শনটা ছিল ম্যাক্সিমাম টাকা চলে গেছে ডাক্তারদের কাছে। আচ্ছা, কেন? কারণ হচ্ছে নো ফল অ্যাপ্লিকেশন ফাইল করে না, ইন্স্যুরেন্স কোম্পানি ফাইল করে না। এখন ডাক্তারগুলো বলতেছে আমার ক্লায়েন্টকে যে এখন আমাদের টাকা দাও কারণ তোমাকে আমি ট্রিটমেন্ট করছি, সেই ক্ষেত্রে তো ভাই আমার ওদেরকে ডাক্তারদেরকে পে করতে হবে, নাহলে ডাক্তাররা সু করে দিবে আমার ক্লায়েন্টকে। তাহলে কি হলো ভাই, আমার ক্লায়েন্ট কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কম টাকা পেলো, কারণ তার ফান্ডস থেকে তাদের সেটেলমেন্ট থেকে চলে গেল হচ্ছে ডাক্তারের কাছে, কারণ নো ফল অ্যাপ্লিকেশন ফাইল করা হয়নি উইদিন দ্য ফার্স্ট 30 ডেজ। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা তো অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হলে এমআরআই বা এক্সরে রিপোর্ট যেটা আছে এগুলো যদি না থাকে তাহলে সিরিয়াস ইনজুরি প্রমাণ করাটা বা প্রমাণ করার ক্ষেত্রে তখন কি বিকল্প থাকে যদি এই এমআরআই বা এক্সরে রিপোর্ট যদি না থাকে? বিকল্প থাকতে পারে। ভেরি গুড। এক্সরে ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আচ্ছা, কারণ কি আমরা এখন ইনজুরি অ্যাটর্নিরা আমরা অলমোস্ট ডাক্তার হয়ে গেছি।
আমাদের সারাদিন মেডিকেল রেকর্ড দেখতে দেখতে রানা ভাইয়া সারাদিন খালি আমি কি করি, সারাদিন খালি মেডিকেল রেকর্ড পড়ি। ভাই এক্সরে ইজ নট ইম্পর্টেন্ট, এক্সরে আমার দরকার নেই, আমার দরকার এমআরআই। ইয়েস অ্যাবসলিউটলি ভাইটাল, তোমার এমআরআই রিপোর্ট ইজ অ্যাবসলিউটলি ভাইটাল। এমআরআই রিপোর্ট ছাড়া তোমার খুবই সমস্যা, কারণ কি এমআরআই রিপোর্টের মধ্যে তোমার যত এক্সরেতে তোমার যে ইনজুরিজ গুলো এতভাবে দেখা যাবে না, যেটা এমআরআই রিপোর্টে তোমার শো করবে। সো এমআরআই ইজ অ্যাবসলিউটলি ভাইটাল, স্পেশালি তোমার যদি নেক এন্ড ব্যাকে যদি তোমার ইনজুরি থাকে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে আবার একটু জানতে চাইবো যে এই নো ফল্টের কথা যেটা আমরা আগেও বলেছিলাম, এখন আবার একটু বলতে চাই যে এই নো ফল্টে $50,000 যদি শেষ হয়ে যায় বা শেষ হয়ে গেলে যিনি আহত হলেন সেই ব্যক্তি কি করবেন তখন? তখন তার বিকল্প কি থাকে? ভাইয়া মেডিকেট ইউজ করতে হবে। আচ্ছা, মেডিকেট ইউজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এখানে আরেকটা জিনিস আছে, যদি মেডিকেট তার না থাকে তখন কি হবে? তোমার ভাইয়া 50,000 খরচ, মানে 50,000টা এক্সস্ট হওয়ার আগেও ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তোমার মেডিকেল বেনিফিটস কেটে দিতে পারে। কিভাবে বলি, ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল এক্সামিনেশন, এটা কি? এটা হচ্ছে তোমার ইন্স্যুরেন্স কোম্পানি রানা ভাইয়া, তোমার ইন্স্যুরেন্স কোম্পানি তোমার ওদের একটা ডাক্তারদের কাছে পাঠাচ্ছে তোমাকে, ওই ডাক্তারটা তোমাকে দেখে বলবে না না তোমাদের ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, তোমার আর কোনো ট্রিটমেন্ট দরকার নেই, কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট দরকার নেই। ভাইয়া অনেক রকমের ট্রিটমেন্ট আছে, পেইন ম্যানেজমেন্ট ডক্টর ট্রিটমেন্ট আছে, তোমার কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট আছে, অর্থোপেডিক ট্রিটমেন্ট আছে, কারেক্ট? ওরা বলবে কি কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট আর দরকার নেই। তাহলে কি হলো ভাইয়া, এই ডাক্তার আর মেডিকেল বিল গুলো পেইড হবে না, কারণ তোমার ইন্স্যুরেন্স কোম্পানি বলতেছে যে তোমার আর কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট দরকার নেই, তোমার ঘাড় ভালো হয়ে গেছে। আচ্ছা, তখন এই ক্ষেত্রে কি হবে, তখন ইন্স্যুরেন্স কোম্পানি পে করতেছে না, তখন ডাক্তার কি করতে পারবে, তখন আরবিট্রেট করতে পারে ভাইয়া। তখন যদি আরবিট্রেট করে যদি ওরা জিতে তখন ডক্টর গুলো পেইড হবে, আর যদি ডক্টর গুলো আরবিট্রেট করে না জিতে তখন ভাই ডাক্তারটা পেইড হবে না, তখন ভাই আমার সেটেলমেন্ট থেকে ওকে পে করতে হবে, নাহলে মেডিকেটকে যদি বিল করে তখন মেডিকেটকে ভাই আমাদের পে করতে হয়। আচ্ছা, তো এক্ষেত্রে আবার একটু আসি আমরা যে পেইন এবং সাফারিং, তাই না? পেইন অ্যান্ড সাফারিং এর ক্ষতিপূরণ চাইতে গেলে আমরা যে আদালতে যদি আদালতে সেক্ষেত্রে আদালত কি কি বিষয়গুলোর উপরে গুরুত্ব দেয় বা কোন কোন বিষয়গুলো দেখে? এক্সেলেন্ট। হ্যাঁ, রানা ভাই, পেইন এন্ড সাফারিং এর মধ্যে আছে যে তুমি তোমার ফ্যামিলিকে কতটুকু সময় দিতে পারতেছো। আচ্ছা, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, তোমার একটা হবি ছিল, তুমি ফুটবল ক্রিকেট খেলতা, তুমি এটা খেলতে পারতেছো না। তোমার ইকোনমিক লস, ভেরি ইম্পর্টেন্ট। Economic loss in excess of basic economic loss. Bhaiya, when you are in a car accident, insurance company pays you up to $2,000 per month. $2,000 বেশি কিন্তু ভাইয়া তোমাকে দিবে না। তোমার আর্নিং ছিল, তুমি আর্ন করতে $7,000, তো তোমার কি হলো $5,000 কিন্তু তুমি এভরি মান্থ তুমি লুজ করলা। $5,000 এটা জাজ এটা কনসিডার করবে, এগুলো আমরা কনসিডার করবো, আমরা এটা আমাদের পার্ট অফ দ্য ইনজুরির মধ্যে দিব যে হ্যাঁ দেখো এই যে আমার ইনজুরিজ প্লাস আমার হচ্ছে ইকোনমিক লস ইন এক্সেস অফ বেসিক ইকোনমিক লস অলসো রানা ভাইয়া আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্সেস আছে, আমরা আউট অফ পকেট এক্সপেন্সেস আমরা অ্যাড করতে পারি। সো আমরা আউট অফ পকেট এক্সপেন্সেস তোমার ধরো হইতে পারে তোমার উবার রাইডস, যে তোমার গাড়ি তোমার যখন ছিল না তোমার উবার নিতে হয়েছে, তো উবারের যে রিসিপ্টস গুলো তুমি যদি আমাকে সুন্দর মতো সেন্ড করতে পারো তাহলে উবারের জমা এগুলো আমরা অ্যাড করতে পারবো যে দিস ইজ পার্ট অফ মাই কেস। তারপর ভাই আরেকটা জিনিস, গাড়ি তোমার ধরো ক্ষতি, তোমার গাড়ি ছোট ছিল হচ্ছে $50,000 গাড়ির দাম, ইন্স্যুরেন্স কোম্পানি only paid you $35,000, তাহলে তোমার কি হলো, তুমি 15,000 তোমার গাড়িতে তুমি তোমার হারাইলা, রাইট? $15,000 আমি অ্যাড করবো হচ্ছে আমার পেইন এন্ড সাফারিং এর সাথে। আচ্ছা, তো এক্ষেত্রে আবার একটু ইন্স্যুরেন্স কোম্পানির কথায় আসি। অনেক সময় আমরা যখন আমরা এই ধরনের আঘাত বা এই ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হই এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি যখন বলে যে আপনার ইনজুরি তো তেমন সিরিয়াস না, তখন এইবার আপনার মতো আইনজীবী যারা আমরা আপনাদের কাছে আমাদের যেতে হয়, আপনারা কিভাবে সেই লড়াইটা লড়বেন? I'm going to go back to the thing যে আমরা ডাক্তার হয়ে গেছি। কারণ কি এমআরআই তে দেখার পর রানা ভাইয়া কি বলে না, রানা ভাই সো ওল্ড, দিস আর অল প্রি এক্সিস্টিং ইনজুরিজ, যে রানা ভাই এগুলো আগের ইনজুরি ছিল, কিন্তু ভাইয়া ওইখানে একটা দুইটা ওয়ার্ড থাকবে, একটা
দুটো ওয়ার্ড থাকে এমআরআই তে, দিস ইজ ওয়্যার আমাদের এক্সপার্টিসটা আসে, যে একটা দুটো ওয়ার্ড থাকে, ওই একটা দুটো ওয়ার্ড আমি ওকে কিল করতে পারবো, যে দেখো জন্য ইয়েস আমার ক্লায়েন্টের, হ্যাঁ এগুলো হচ্ছে বয়সের জন্য তোমার এগুলো ডিজেনারেটিভ হচ্ছে ব্যথা, কিন্তু এই দেখো মাসল স্প্যাজম আছে, মাসল স্প্যাজম জীবনও হবে না যদি তোমার যদি অ্যাকিউট ইনজুরি না হয়। অ্যাকিউট ইনজুরি কি ভাইয়া, যে তোমার একটা ট্রমার যে ইনজুরিটা, যে ব্যথা বাড়ি খাওয়ার পর যে ব্যথাটা, এটার জন্য তোমার মাসল স্প্যাজম হচ্ছে, আচ্ছা এটা তোমার তোমার বয়সের জন্য এটা জীবনে হবে না। এই যে কিছু জিনিসপত্র মেডিকেল টার্মস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ফর এ পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি। ইফ ইউ ওয়ান্ট টু বি আ পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, তোমার সারা দিন খালি গুগল করতে হবে যে কোন মেডিকেলের নাম, এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি। সেটাই আসলে যেখানে আমার মানে এই ধরনের অবস্থায় তো আর আমার নিজের একার পক্ষে লড়া সম্ভবপর নয়, এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের দরকার পড়ে। সেক্ষেত্রে এই প্রশ্নটা ছিল। আরও দুই একটা প্রশ্ন আছে, সময় আমাদের হাতে কম আছে। একজন দর্শক আছে, তার ফোনটা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ব্রোঞ্জ থেকে মোহাম্মদ বলছি। জি আমি একজন উবার লিফট ড্রাইভার। জি তো আমি কাজ করতেছি 3-4 বছর। জি এখন আমার যে ঘাড়ে 3টা ডিস্ক সরে গেছে, আমি এখন কাজ করতে পারতেছি না। কিভাবে কিভাবে treatment-এ আছি কিভাবে কোনো অ্যাক্সিডেন্টের কারণে না এমনি বয়সের কারণে, কোন কোন কারণে? না না, আমার বয়স বেশি না, মানে গাড়ি ড্রাইভ করতে করতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি উবার লিফট ড্রাইভ করি। জি বুঝতে পারছি। জি তো এখন এক্সরেতে ধরা পড়ছে 22 তারিখে এমআরআই, মানে ট্রিটমেন্টের উপর আছে, কিন্তু আমি ড্রাইভ করতে পারছি না। আমি কি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো? মানে কোনো সুবিধা মানে এই ধরনের কোনো সুবিধা পেতে পারেন কিনা, আজকে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা কোম্পানি থেকে কি কোনো সুযোগ সুযোগ কোনো পাবেন কিনা। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ। অ্যাটর্নি থানুন রেজভি। মোহাম্মদ ভাইয়া, আই এম সো সরি ভাইয়া, তোমার একটা বাজে সিচুয়েশন। শুনো ভাইয়া, তুমি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হতো, তাহলে অফকোর্স তুমি ওয়ার্কার্স কম বেনিফিটস পাইতা, অনেক ওয়ার্কার্স কম বেনিফিটস পাইতা, তোমার জীবনও কাজ করা লাগতো না, তোমাকে প্রতি মান্থ তোমাকে $2000 করে দিত ব্ল্যাক কার্ড ফান্ড। ভাইয়া ব্ল্যাক কার্ড ফান্ড কে উবার আর লিফটের ওয়ার্কার্স কম ক্যারিয়ার। কিন্তু ভাইয়া এটা যদি ভাই আমার তোমার যে গাড়ি চালাতে চালাতে তোমার যে ডিস্ক হার্নিয়েশন গুলো হয়েছে, বা তোমার যে ডিস্ক ইনজুরিজ হয়েছে, বা তোমার স্পাইনে যে ইনজুরিজ গুলো হয়েছে, এটা তুমি কি করবা? এখানে তো তোমার কারো এগেইনস্টে যাওয়ার নাই। তুমি এসএসডি অ্যাপ্লাই করো, এসএসআই অ্যাপ্লাই করো, তুমি এইসব জিনিসপত্র অ্যাপ্লাই করো, কিন্তু তোমাকে উবার আর লিফট তোমাকে কিছু পে করবে না ভাইয়া। যদি ইফ ইউ ইন এ কার অ্যাক্সিডেন্ট, অফকোর্স তোমাকে পে করবে, অনেক কিছু পে করবে, কিন্তু ভাইয়া যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, সেক্ষেত্রে মানে শুধুমাত্র এই ঘাড়ের ডিস্ক ক্ষয় হয়ে গেছে, সে কারণে ব্যথা হচ্ছে, বেদনা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে উবার বা লিফট এই কোম্পানির কিছু করার নেই, তাই তো? না না না। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনি তাড়াতাড়ি, আপনি বললেন এমআরআই করবেন, চিকিৎসা করাবেন, এবং দোয়া করে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। হাজী মোহাম্মদ মামুন তিনি একটি প্রশ্ন করেছেন যে গাড়ির ইন্স্যুরেন্সের যদি না থাকে, বা গাড়ির ইন্স্যুরেন্সের না থাকলে কি কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে? মানে অ্যাক্সিডেন্ট হয়তো হয়েছে কিন্তু গাড়ির ইন্স্যুরেন্স নেই, প্রশ্নটার অর্থবোধ এইরকম দাঁড়ায়, তাহলে ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা? খুবই আমার অনেক কষ্ট, আমি একটা কোরআনা খুবই কষ্ট। আমার প্রায় 700-800 ক্লায়েন্ট আমার পার্সোনাল। একটা কেস আমার খুবই আমার হার্টের কাছে ক্লোজ। এক লোক বাংলাদেশ থেকে আসছে ঘুরতে, রাতে বেলা বেচারা বাসা যাচ্ছিল সুন্দর মতো, সাইড ওয়াকে হেঁটে হেঁটে, একটা ড্রাইভার আর প্যাসেঞ্জার একটা ক্লাবে গোলাগুলি করছে, গোলাগুলি করে পালাচ্ছিল। আচ্ছা, আমার ক্লায়েন্টের উপরে উঠে দিছে। আহারে, আমার ক্লায়েন্টের 2টা পা নাই, 2টা পা নাই রানা ভাইয়া, 2টা পা নাই। যেই ড্রাইভার মারছে ওকে সু করছি, আচ্ছা, প্যাসেঞ্জারকে সু করছি, গাড়ির যে মালিক ওকে সু করছি, গাড়ির মালিকের আন্ডার যে কর্পোরেশন তাকে সু করছি। এগুলো সব স্ক্যাম, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেই। আচ্ছা, বাসার গাড়ির মালিকের কোনো দুইজনই জেলে, ড্রাইভার হচ্ছে আর হচ্ছে প্যাসেঞ্জার দুইজনই জেলে, গাড়ির মালিকের কোনো অ্যাসেটস নাই, কিচ্ছু নাই। এই ক্ষেত্রে কি করবে লোকটা? তখন করবে কি, এটা বলাও আমার কাছে খারাপ লাগে, যে তখন এমভিএআইসি, মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ইনডেমনিফিকেশন কর্পোরেশন, একটা নিউ ইয়র্ক স্টেট একটা ফান্ড ক্রিয়েট করে রাখছে। যতই ইনজুরি হয় ভাইয়া, they're not gonna pay you more than
$25,000 আর এই $25,000 দিতেও ওরা আমাদের জানটা বাইট করে ফেলায় আচ্ছা এত ফাইট করে এই 25,000টাও দিতে তো কি হইলো ভাইয়া ইফ ইউ আর হার্ট যে তোমার নিজের ইন্স্যুরেন্স কোম্পানি নাই যে গাড়ি তোমাকে মারছে ওরও ইন্স্যুরেন্স কোম্পানি নাই তখন আমি কি করব এরকম আমার প্রায় 30-40 জন আছে এরকম আমার ক্লায়েন্ট রাইট ওদের ক্ষেত্রে কি করি আমি তখন এমভিআইসির সাথে আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হয় এমভিআইসি তখন ওই যে ভাই 25,000টা দেয় আর ওই 25,000টা দিতেও ভাই আমাদের সাথে কি পরিমাণে যে ফাইট করে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এত ফাইট করে না সেটাই তার মানে সেক্ষেত্রে তেমন কিছু পাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই সামান্য খুবই কম। হাজি মোহাম্মদ মামুন আপনার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়েছি যদিও আপনি বলেছেন টিভিএন আমার নিউজ করে নাই বললে ঠিক বুঝলাম না যে কি নিউজ করে নাই বা আপনি কি ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেটা আমাদের জানি তবে এখন যে প্রশ্নটি আপনি করেছেন সেটির উত্তর কিন্তু আমরা দিয়েছি আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ আমাদের হাতে সময় নেই ছোট্ট একটা প্রশ্ন করে আপনার কাছ থেকে আমরা হয়তো অনুষ্ঠান শেষ করব সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে কোনো ধরনের দুর্ঘটনার পর ভিকটিম মামলা করতে দেরি করেন তাহলে কি ধরনের আইনের ঝুঁকি তৈরি হয় বা এক্ষেত্রে যদি এই ধরনের যে সমস্ত দুর্ঘটনাগুলোর কথা আমরা বললাম এই ধরনের যে কোনো একটি দুর্ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে যিনি ভিকটিম হবেন তাকে কি আইনি পরামর্শ দেবেন আপনি রানা ভাইয়া in a negligence case right হ্যাঁ car accident slip and fall dog bite 3 বছর থাকে আচ্ছা যদি মিউনিসিপ্যালিটির এগেইনস্টে কেস করতে চাই মানে ফর এক্সাম্পল নিউ ইয়র্ক স্টেট নিউ ইয়র্ক বাফলো এনিওয়্যার রাইট মিউনিসিপ্যালিটির এগেইনস্টে কেস 1 year 90 days ডেথ কেস কেউ মারা গেছে 2 বছর আচ্ছা এটার অ্যাবসলিউটলি কোনো এটার এক্সেপশন নাই তুমি 3 বছরের মধ্যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কেস করো নাই তোমার কেস বার্ড তুমি আর কেস করতে পারবে না তুমি কোনো রিকভারি করবে না পাবে না কুকুর কামড় সেম তুমি যদি 3 বছরের মধ্যে তুমি কেস না করো তুমি কোনো রিকভারি পাবে না আচ্ছা পড়ে গেছো 3 বছরের মধ্যে না করলে কোনো উপায় নেই the 3 years is vital মিউনিসিপ্যালিটি হলে 1 year 90 days আর কেউ মারা গেলে আল্লাহ মাফ করুক 2 বছর আচ্ছা দ্যাটস ফর নিউ ইয়র্ক স্টেট ভাই আমি কিন্তু খালি নিউ ইয়র্ক স্টেটের কথা বলতেছি এটা কিন্তু সব ল যেগুলো আমি বলছি আজকে বিভিন্ন সব রকম ইন হয়ে রিলেশন থাকে। টু নিউ ইয়র্ক স্টেট মানে আইন এক স্টেটে এক রকম হয়ে থাকে আপনি যেটা বললেন সেটা নিউ ইয়র্কের ক্ষেত্রে অনেক ধন্যবাদ অ্যাটর্নি থানান রিজভী আপনিও অনেক ব্যস্ত মানুষ সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সময় দিয়েছিলেন যদি হাতে আরও সময় থাকতো তাহলে আমরা আরও অনেক প্রশ্ন আমার কাছে ছিল সেগুলো করতে পারতাম কিন্তু যেহেতু আমরা সময়ের দড়িতে বাঁধা সময়ের সীমানা টপকানো কঠিন তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে এবং আপনিও ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং চমৎকারভাবে আজকের এই দুর্ঘটনার বিষয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনার বিষয়ে কি কি প্রতিকার আছে কি কি উপায়ে আমরা ক্ষতিপূরণ পেতে পারি বা কিভাবে না পেতে পারি বিস্তারিত ব্যাখ্যা করেছেন আপনার এই ব্যাখ্যার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ আমরা প্রাণিত থ্যাংক ইউ রানা ভাই দিস ওয়াজ মাই প্লেজার থ্যাংক ইউ সো মাচ আমি সারাদিন খালি কাজ করি আমার বাঙালিদের জন্যই আমার জানতে হচ্ছে আমার বাঙালিরা অনেক ধন্যবাদ আসলে এই ধরনের ফিলিংস যেটা আমরা বলি তা অনেকেরই নাই কিন্তু আপনার মতো যারা আছে তারা সত্যি আমরা তাদেরকে নিয়ে গর্ব করতে পারি এবং সেক্ষেত্রে আপনাকে নিয়েও গর্ব করছি আবারও ধন্যবাদ অ্যাটর্নি থানান রিজভী নিশ্চয়ই ভবিষ্যতে আবার দেখা হবে আপনার আজকের উপস্থিতির জন্য আবারও ঋদ্ধ এবং প্রাণিত থ্যাংক ইউ রানা ভাই থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা গাড়ি দুর্ঘটনা থেকে কুকুরের কামড় এবং অন্যান্য অ্যাক্সিডেন্ট নিয়ে পার্সোনাল ইনজুরি যেটা আমাদের ব্যক্তিগত ব্যথা আঘাত যেটাই আমরা বলি না কেন এই মামলায় আপনার আমার ক্ষতিপূরণ পাওয়ার কি অধিকার আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি আশা করি আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা চাই না কেউ এই দুর্ঘটনার শিকার হোক আমরা সুন্দরভাবে জীবনে চলি কিন্তু আমাদের নিয়তি অনেক সময় যা লেখা থাকে তার বাইরে তো যেতে পারি না যদি কখনো কারো এই ধরনের দুর্ঘটনার শিকার আমরা হয়ে যাই বা কেউ হয় সেক্ষেত্রে আইনি অধিকার আছে আইনের অনেক কিছু পাওয়ার আছে সে বিষয়গুলো যেন আমরা ভুলে না যাই কারণ এই অ্যাক্সিডেন্ট আমাদের জীবনকে অনেক জায়গায় অনেক গভীরে অনেক কষ্টের গভীরে নিয়ে যেতে পারে সেখান থেকে হয়তো সেটা পূরণ হবে না কিন্তু সেখান থেকেও আমরা নিজেদেরকে কিছুটা হলেও পরিবারের জন্য কিছু করতে পারি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে
বাঙালির কণ্ঠস্বর।